ছোটবেলায় একে অপরকে সহ্যই করতে পারতো না, অথচ ভাগ্য এমন খেল খেললো যে শেষ পর্যন্ত একে অপরের ভরসা হয়ে গেল। কিন্তু প্রেম শুরু হওয়ার আগেই ভুল বোঝাবুঝি, বহু বছর পর আবারও দুজন দুজনের মুখোমুখি। আমাদের মেইন লিড যে ব্যাড বয় গ্যাংস্টার টাইপের ছিল, আর ফিমেল লিড ব্রিলিয়ান্ট টপার ছিল। দুজনের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে হলে তোমাদের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। ড্রামার শুরুতেই আমরা মেইন লিড জ্যানিকে দেখি। আজকে ও এক সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে ওর থেরাপি নিতে। আজকের সেশন নেওয়ার সময় ওর জীবনের কিছু কঠিন মুহূর্তের কথা মনে পড়ে। এখানে আমরা জানতে পারি ওর ছোটবেলা খুবই খারাপ কেটেছে, সারা জীবনই ওর স্ট্রাগল করতে হয়েছে। ও খুব ভালো ফাইটার ছিল, ওর বাবা ছিল খুবই অ্যাবিউসিভ। এগুলো মনে করে ও হার্ট ব্রোকেন হয়ে যায়। কিন্তু তখনও ভালো কিছু মেমোরি মনে পড়ে। ওর জীবনে একটা মেয়ে ছিল যাকে ও অনেক কেয়ার করত। অন্যদিকে আমরা ফিমেল লিড মিয়াওকে দেখি। আজকে ও চায়না ফিরেছে আর ডিরেক্ট শহরেই আসে। স্টেশনে তো ওর এক পুরনো ক্লাসমেটের সাথে দেখা হয়, ওরা একই সাথে পড়তো। ওর ক্লাসমেট দেখে ওকে চিনে ফেলে। তোমাকে একদম মডেলের মতো লাগছে, হাই স্কুলে থাকতে একদমই অন্যরকম ছিলে। ও তো এখন রাইডারের কাজ করতো। মিয়াওকে জিজ্ঞেস করে তুমি কি কোনো হোটেলে স্টে করবে নাকি বাসায় যাবে। মিয়াও বলে অবশ্যই আমি আমার বাসায় যাব। অন্যদিকে আমরা চ্যানিকে দেখি। ও নিজের কাজে ব্যাক করেছে। ও একটা বিলিয়ার্ডস হাউস চালাতো যেখানে পুল আরো নানান ধরনের গেম খেলা হতো। আজকে এখানে কিছু লোক তো চ্যানির সাথে দেখা করতে আসে। ওরা অন্য এক গ্যাংস্টারের জন্য কাজ করত। ওরা চ্যানির অ্যাটেনশন পাওয়ার জন্য হাই স্কুলের একটা মেয়েকে আটকে রাখে। তখনই চ্যানি ওখানে আসে। ওরা তখন চ্যানের মজা নিয়ে বলে এটাই তোমার উইকনেস, হাই স্কুলের কোনো মেয়ের সাথে খারাপ কিছু হোক এটা তুমি একদমই পছন্দ করো না। চ্যানি বলে এখানে ঝামেলা না করে এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু ওরা তো কোনো কথাই শোনে না। তখন ওরা চ্যানিকে রাগানোর জন্য ওর অতীত টেনে আনে। তোমার তো একটা গার্লফ্রেন্ড ছিল হাই স্কুলে থাকতে, মেয়েটি তোমাকে ডাম্প করে চলে গেল। সেটা শুনে চ্যানি অনেক রেগে যায় আর ওর লোকদের বলে শপের দরজা বন্ধ করে দিতে। ওদের উপর অ্যাটাক করতেই নেবে তখন এক গুন্ডা ওর পকেট থেকে ছুরি করে। কিন্তু এতে চ্যানি একদমই ভয় পায় না, উল্টা ওর সামনে এসে দাঁড়ায়, নিজের হাত দিয়ে ওই ছুরিটি জোরে চেপে ধরে। যেটা দেখে ওই গুন্ডা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ চ্যানির চোখে মুখে কোনো ভয়ই ছিল না, ছিল ভয়ঙ্কর রাগ। ওই গুন্ডাগুলো এত বেশি ভয় পেয়ে যায় ওরা ওর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, প্লিজ আমাদের মাফ করে দাও, কখনোই তোমার সাথে ঝামেলায় জড়াবো না। সাথে সাথেই ওরা সবাই ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা মিয়াওকে দেখি যে একটা পুরনো বিল্ডিং এ আসে। এরপর চাবি দিয়ে একটা ফ্ল্যাটের লক খুলে ও আশেপাশের সবকিছু চেক করে। তখন একটা রুমে মেয়েদের কিছু জিনিসপত্র দেখতে পায় যেগুলো ও প্যাক করে রাখে। এরপর ওর ব্যাগ থেকে একটা শোবিজ বের করে সাজিয়ে রাখে। কিছুক্ষণ পরই চ্যানি ওই বাসায় আসে। দরজা খোলা দেখে বুঝতে পারে ওর বাসায় কেউ এসেছে। ও একটু বিরক্ত হয়ে বলে তুলি, আমি তোমাকে কতবার বলেছি আমার কিচেনে যাতে তুমি না ঢুকো। কিন্তু ভেতরে ঢুকে ওই শোবিজটি দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। আর ওর খুব পরিচিত এক ভয়েস শুনতে পায়। বাসায় ও মিয়াওকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। মিয়াও তো ওর পছন্দের স্যুপ রান্না করেছে আর ওকে স্যুপ অফার করে খাওয়ার জন্য। চ্যানি তো ওকে এখানে দেখে প্রচন্ড শকের মধ্যে ছিল। একটু পর বলে আমার কি মনে নেই আমি তোমাকে কি বলেছিলাম, কখনোই যাতে তোমার ফেস আমাকে না দেখাও। মিয়া বলে কেন দেখাবো না, কেন এই বাসায় আমি আসবো না, এই বাসায় আমার 10টা বছর কেটেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যখন চ্যানি আর মিয়াও দুজনেই খুব ছোট ছিল। সাধারণ বাচ্চাদের মতো ওদের ছোটবেলা কাটেনি, ওদের ছোটবেলা কেটেছে খুবই কষ্টে। চ্যানি তো বেশিরভাগ সময় বাস স্টেশন, রেল স্টেশনের পাশেই থাকতো। ওর কিছু ফ্রেন্ড ছিল যারা ছোটখাটো চুরি করত। চ্যানি ওদের সাথেই থাকতো, নিজ থেকে কখনোই চুরি করতো না। ওদেরকে তো বোঝানোর চেষ্টা করতো চুরি করা ভালো না, কিন্তু ওরা কি আর চ্যানির কথা শোনে নাকি। আজকে চ্যানির মনটা অনেক খারাপ ছিল। ওর ফ্রেন্ডরা জিজ্ঞেস করে কি হয়েছে তোর। চ্যানি বলে আজকে আমার বাবা তো ওনার অনলাইন গার্লফ্রেন্ডকে আমাদের বাসায় আনবে, উনি এখন ওনার মেয়ে নিয়ে আমাদের বাসাতেই থাকবে। অন্যদিকে আমরা ছোট মিয়াওকে দেখি। ওর মায়ের সাথে বাসে করে অন্য শহরে যাচ্ছে। বাসে যখন সবার টিকিট চেক করছিল মিয়াওয়ের কাছে তো কোনো টিকিটই ছিল না। ও তখন নিচে লুকানোর চেষ্টা করে, কিন্তু তখনই ও ধরা পড়ে যায়। আর পুরো বাসের সবার সামনে মা মেয়ে খুবই ইনসাল্ট হয়, যেটাতে তো মিয়াও খুবই ইনসাল্ট ফিল করে, কিন্তু ওর মায়ের এতে কিছু যায় আসে না। এরপর ওরা দুজন তো বাস স্টেশনে নেমে যায়। মিয়াও এর মা তো ওয়াশরুমে যায় আর মিয়াও জিনিসপত্র নিয়ে ওর মায়ের জন্য ওয়েট করছিল। কিন্তু তখনই আমরা দেখি ছোট ছোট কিছু বাচ্চা এসে
ওকে বোকা বানিয়ে ওর ব্যাগগুলো চুরি করার চেষ্টা করে। কিন্তু তখনই ওখানে চ্যানি আসে আর মিয়াওকে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এই ব্যাগগুলো তো খুবই ভারী, তাও আমি তোমার সাহায্য করছি। মিয়াও তখন ওর কিছু ব্যাগ চ্যানির কাছে দেয়। চ্যানি বলে, এভাবেই তুমি কাউকে বিশ্বাস করতে পারো? তখন মিয়া বলে, না, তোমাকে দেখে তো আমার ভালো মনে হলো, একটু আগে তো তুমিই আমাকে সাহায্য করেছিলে। কিছুক্ষণ পর ওখানে মিয়াওয়ের মা আসতে নেয়। চ্যানি যখন ওনাকে দেখে তখন তো ও প্রচন্ড রেগে যায়, কারণ ওর বাবার কম্পিউটারে ওর বাবার অনলাইন গার্লফ্রেন্ডকেও দেখেছিল। সেটা আর কেউই না, মিয়াওয়ের মাই ছিল। তার মানে ওরাই আমাদের বাসায় থাকতে এসেছে। যেটাতে ও প্রচন্ড রেগে মিয়াওয়ের ব্যাগগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। যেটাতে মিয়াও তো অনেক বেশি শকড হয়ে যায়। ও ভাবতে থাকে, আমি তো ওকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু ও কিভাবে আমার জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে গেল। এরপর তো মা মেয়ে মিলে ওই বাসায় পৌঁছে যায়। এখানে মিস্টার চ্যাং তো ওদের খুব সুন্দরভাবেই ওয়েলকাম করে। এরপর মিয়াওকে একটা রুম দেখায়, যে রুমটি চ্যানির সাথে ওর শেয়ার করতে হবে। ওদের জন্য তো মিস্টার চ্যাং অনেকগুলো খাবার প্রিপেয়ার করে। মিয়ার মা ওকে আগেই বলে দিয়েছে এখানে ভালোভাবে থাকার জন্য। মিস্টার চ্যাং যাই বলবে তোমার সবই শুনতে হবে। এখানে থেকে তুমি পড়াশোনা করবে, আমি জবের ব্যবস্থা করব, আমরা আমাদের ক্যারিয়ার সেটেল করব। মিয়াও ওর মায়ের সব কথাই শুনতো। কিছুক্ষণ পর ওখানে চ্যানি আসে। চ্যানি তো একটু ভয় পেয়ে যায়, কারণ ও মিয়াওয়ের থেকে ব্যাগগুলো চুরি করেছিল। মিয়াও তো মিস্টার চ্যাং এর জন্য একটি গিফট এনেছিল। ও নিজের হাতে একটি পেন্টিং করেছিল হ্যাপি ফ্যামিলির, যেটা দেখে মিস্টার চ্যাং অনেক খুশি হয়ে যায়। এটা তো আমি আমার রুমে সাজিয়ে রাখবো। রাতে মিয়াও যখন ঘুমোতে আসে, চ্যানি তো ওকে ভয় দেখাতে থাকে। ও বিছানার মাঝখানে চিহ্ন দিয়ে রাখে, তুমি যদি লাইন ক্রস করো তাহলে কিন্তু আমি তোমাকে ইচ্ছে মতো বকা দেব। রাতেও ওকে ঠিক মতো ঘুমোতে দেয় না। রুমে ছোট একটা ফ্যান ছিল, যেটা ওর দিকেই ঘুরিয়ে রাখে। গরমে তো মিয়াওয়ের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়, কিন্তু ও চ্যানকে কিছুই বলে না। আস্তে করে রুমের জানালা খুলে দেয়। পরদিন সকালে চ্যানের বাবা জানতে পেরে যায় ও যে মিয়াওয়ের থেকে ব্যাগগুলো চুরি করেছিল, যেটাতে উনি অনেক বেশি রেগে ওকে শাস্তি দেয়। মিয়াও আর ওর মা তো মিস্টার চ্যাংকে রিকোয়েস্ট করে ওকে যাতে কোনো শাস্তি দেওয়া না হয়। আসলে ওরা মিস্টার চ্যাংকে এ ব্যাপারে কিছুই বলেনি। উনি দোকানের এক লোকের থেকে জানতে পেরেছিল। মিস্টার চ্যাং বলে, তুমি এরকম কিভাবে করতে পারো? তো আমার মায়ের শোবিসটি তো আমি স্টোর রুমে নিয়ে রেখে দেব। উনি যখন সরাতে নেয়, চ্যানি তো অনেক বেশি রেগে যায়। ওর মাকে নিয়ে ও খুবই পসেসিভ ছিল। ওই শোবিসটি নিয়ে ওর বাবার সাথে ওর ঝগড়া লেগে যায়। ওর বাবাকেও থামানোর চেষ্টা করে, এটা কোথাও নিবে না, আমাকে দাও। কিন্তু এই টানাটানির ফলে তো ওই শোবিসটি নিচে পড়ে এক সাইড দিয়ে ভেঙে যায়, যেটাতে চ্যানি অনেক বেশি কষ্ট পায়। পরের সিনে দেখি মিয়াও তো ওই শোবিসটি নিয়ে রিভার সাইডে আসে। এটা ঠিক করার জন্য মাটি খুঁজছিল, কিন্তু তখনই চ্যানি এসে ওকে দেখে ফেলে। তোমার সাহস কি করে হয় এটা টাচ করার? তুমি এটা নিয়ে কি করছো? টেনে ওর হাত থেকে ওই শোবিসটি নিয়ে নেয় আর ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। মিয়াও তো সাঁতার কাটতে পারতো না, সাহায্যের জন্য বারবার চিৎকার করতে থাকে, কিন্তু চ্যানি ওর সাহায্যের জন্য এগিয়ে আসে না। পরের সিনে মিয়াওয়ের যখন জ্ঞান ফিরে আসে, ও তখন নিজেকে বাসায় দেখতে পায়। ওর মা ওর সামনেই ছিল। মিয়াও বলে, আমি চ্যানিকে কতবার ডেকেছি আমাকে সাহায্য করার জন্য, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায়নি। ও চাইলে আমার সাহায্য করতে পারতো, আমি তো অনেক কষ্ট করে বেঁচে ফিরেছি। তখন ওর মা বলে, জানি না কোন ভালো মানুষ তোমার সাহায্য করেছে, তুমি প্লিজ আর কিছুটা দিন সহ্য করো, আমি ভালো জব পেলে আমি তোমার প্রোটেক্ট করব। বাইরে থেকে চ্যানি এগুলো শুনতে পায়। তখন আমরা জানতে পারি মিয়াওকে হেল্প চ্যানিই করেছিল। অনেক কষ্ট করে ওকে পানি থেকে ওঠায়, কিন্তু ওর জ্ঞান ফেরার আগে ও ওখান থেকে চলে আসে। এরপর তো ওই শোবিসটি ও প্যাক করে রেখে দেয়, কারণ ও চায় না ওর জন্য কেউ হার্ট হোক। এরপর চ্যানি যখন রুমে ছিল, আবারও ও মিয়াওকে বিরক্ত করতে থাকে। তুমি কি ভেবেছো আমার বাবা তোমার মাকে বিয়ে করবে? কখনোই না, সারা জীবন তুমি এখানেও থাকতে পারবে না। আর হ্যাঁ, আমি তো তোমার অনেক বড় শত্রু। মিয়াও বলে, আমি তো এখানেই থাকবো, এখান থেকে আমি কোথাও যাব না। এভাবেই কিছু বছর কেটে যায়। ওরা দুজন তো একই স্কুলে পড়াশোনা করত। চ্যানি তো প্রায় সময় বাইরে থাকতো, ওর বাবার সাথে ওর একদমই বনতো না। ও পার্ট টাইম জব করে নিজের খরচ নিজেই চালাতো। বাইরে মিয়াওয়ের সাথে দেখা হলেই মিয়াওকে যেন বুলি করতে ভুলতো না। ও সবার সামনে মিয়াওকে ইনসাল্ট করতো। আমার বাবা এখন আর আমার লুক আফটার করে না, কারণ ওনার লুক আফটার করার জন্য এখন মেয়ে আছে। মিয়াও তখন চ্যানিকে কিছু টাকা দেয়, যেটা ওর বাবা পাঠিয়েছিল। আমি তোমার জায়গাটা দখল করিনি, বরং তুমি নিজ ইচ্ছেতেই বাসা থেকে বাইরে আছো। প্রায় সময় তো চ্যানি বাসায় আসতো, কিন্তু দরজা দিয়ে না, রেলিং বেয়ে জানলা দিয়ে আসতো আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবারও চলে যেত। ও সুযোগ পেলেই মিয়াওকে যেন বিরক্ত করতে ভুলতো না, কিন্তু মিয়াও তো ওকে কিছুই বলে না।
আজকে স্কুলে আসার পর মিয়াও জানতে পারে ওদের স্কুল থেকে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাবে। ক্লাসে সবাই তো প্রচন্ড খুশি হয়, কিন্তু মিয়াও এর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। কারণ ট্রিপে গেলে চ্যানি আর ওর ফ্রেন্ডরা অবশ্যই ওকে বুলি করবে। ওর ইচ্ছে না থাকা সত্ত্বেও চ্যানির জোরাজোরিতে ওর ট্রিপে আসতে হয়। এরপর বাম্পার কারে উঠে মিয়াওকে বুলি করার জন্য, কিন্তু তখনইও কারেন্টের কিছু জিনিসপত্র দেখতে পায়, যেগুলো দেখে চ্যানি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এই সুযোগে মিয়াও ওখান থেকে পালিয়ে যায়। একদিন স্কুল শেষ করে মিয়াও যখন বাসায় আসে, তখন তো বাসার অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ও দেখতে পায় চ্যানির বাবা ওকে কিভাবে অ্যাবিউজ করছে, ওকে কিভাবে টর্চার করছে ইলেকট্রিক শক দিয়ে, যেটা দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। ও তখন বুঝতে পারে ওই দিন অ্যামিউজমেন্ট পার্কে চ্যানি ইলেকট্রিক জিনিসপত্র দেখে কেন এতটা ভয় পেয়েছিল। উনি তো চ্যানির মায়ের নামেও বাজে বাজে কথা বলতে থাকে, তুমি একদম তোমার মায়ের মতোই হয়েছো, যেগুলো দেখে মিয়াও প্রচন্ড ভয় পেয়ে যায়। ওর তো ইচ্ছে করছিল ও গিয়ে চ্যানির সাহায্য করুক, কিন্তু ভয়ের জন্য ও চ্যানির কাছেও যেতে পারে না। রাতে দেখতে পায় চ্যানির অবস্থা প্রচন্ড খারাপ, ওর মাত্রাতিরিক্ত জ্বর এসেছে, ও জ্বরে কাঁপছে। ও তো সারাদিনে কিছুই খায়নি। ওর এই অবস্থা দেখে মিয়াওয়ের অনেক খারাপ লাগে। ও তখন চ্যানির জন্য স্যুপ বানিয়ে আনে আর বলে আজকে আমি কিছুই দেখিনি। তো খাওয়ার পর ওকে কিছু মেডিসিনও দেয়, যেগুলো দেখে চ্যানির অনেক বেশি খারাপ লাগে। আজকের পর থেকে আমি আর কখনোই তোমাকে বুলি করব না। এরপর থেকে ওদের সম্পর্ক খুব ভালো হয়ে যায়। প্রায়ই চ্যানির ফ্রেন্ডরা সহ মিয়াও একসাথে ঘুরতো। এভাবে ওদের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। আস্তে আস্তে ওরা বড় হতে থাকে। মিয়াও তো হাই স্কুলে অ্যাডমিশন নেয়। মিয়াও পড়াশোনায় বেশ ভালো ছিল, কিন্তু চ্যানি তো একদম উল্টোটা। পড়াশোনায় নেই কোনো মনোযোগ, সারাদিন ঘোরাফেরা আর আড্ডা। মিয়াওয়ের মায়ের সাথে মিস্টার চ্যাং এর সম্পর্ক তেমন ভালো ছিল না, প্রায় সময়ই ওদের মধ্যে ঝগড়া হয়। মিয়াওয়ের মা তো অফিসে বেশি টাইম কাটাতো, নিজের বসের সাথে ঘুরতো। উনি ঠিক মতো মিয়াওয়ের সাথেও কথা বলতো না, ওকে সময় দিত না। আজকে মিয়াওয়ের জন্মদিন ছিল। ওর মা ওকে নিয়ে একটা জুয়েলারি শপে আসে। মিয়াও তো ভেবেছিল ওর মা ওকে গিফট কিনে দেবে, কিন্তু তখন আমরা দেখি উনি নিজের জন্যই কিছু জুয়েলারি নেয়। বলে জলদি জলদি বাসায় ফিরে যেতে, না হলে লেট হয়ে যাবে, যেটা তোর মনটা একটু খারাপ হয়ে যায়। আজকে ওর জন্মদিন, অথচ ওর মা ওকে উইশ পর্যন্ত করেনি। এরপর তো মিয়াওয়ের মা ওনার বসের সাথে একটা মিটিং এ যেতে নেয়। তখনই চ্যানি ওদেরকে একসাথে দেখতে পায়। উনি তো ওনার বসের সাথে অনেক বেশি ক্লোজ ছিল। অন্যদিকে মিয়াও বাসায় তো একা ছিল। অনেকক্ষণ ধরে ও ওয়েট করতে থাকে, কেউ হয়তো আসবে ওর সাথে ওর বার্থডে সেলিব্রেট করতে, কিন্তু কেউই আসে না। তখন তো একাই কেকটি কাটতে নেয়, কিন্তু ঠিক তখনই ওখানে চ্যানি চলে আসে। চ্যানি তো ওকে কোম্পানি দিতে এসেছিল আর ওকে উইশ করে, কালকে কি তুমি ফ্রি আছো? যদি ফ্রি থাকো তাহলে বাসায় থেকো, বাসা থেকে কোথাও যেও না। রাতে তো ওর মা ড্রাঙ্ক হয়ে বাসায় ফিরে। যখন জানতে পারে মিস্টার চ্যাং এখনো বাসা আসেনি, তখন তো উনি একটু খুশি হয়ে যায় আর মিয়াওকে বলে তুমি জানো আমি আমাদের কোম্পানির টপ 3 এমপ্লয়ীদের মধ্যে একজন। আমাদের কোম্পানির একটা পার্টি আছে কালকে, তুমিও আমার সাথে যাবে। ওখানে খুব ভালো ভালো খাবার থাকবে, আমরা একসাথে খাবো। মিয়াও তো ওর মায়ের কোনো কথাই ফেলতে পারতো না। অন্যদিকে আমরা চ্যানিকে দেখি, ও তো অনেকগুলো পার্ট টাইম জব করতো। একটা বিলিয়ার্ড শপেও আজকে কাজ করতে আসে। ওকে আজকে কিছু ডেলিভারি করতে দেওয়া হয়। ও তখন জানতে পারে পার্সেলের মধ্যে মারামারির কিছু অস্ত্র রয়েছে। এরপর তো একটা শিপে ওগুলোও ডেলিভারি দিতে আসে। তখন আমরা দেখতে পাই ওই শিপেই তো মিয়াও আর ওর মা পার্টিতে এসেছে। এত মানুষ দেখে মিয়াওয়ের অনেক বেশি ভয় লাগছিল। উনি তো সবার সাথে গিয়ে মিয়াওকে পরিচয় করিয়ে দেয়, ও খুব ভালো স্টুডেন্ট। আশেপাশে সবাই ড্রিঙ্কস করছিল, স্মোক করছিল, যেগুলো দেখে মিয়াওয়ের অনেক অস্বস্তি লাগে। ও তখন ওখান থেকে সাইডে চলে আসে, কিন্তু তখন আমরা দেখি একটা লোক তো ওর সাথে জোর জবরদস্তি করতে থাকে, এটাতে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন আমরা দেখি দূর থেকে চ্যানি মিয়াওকে এভাবে দেখে অনেক বেশি রেগে যায়। ওর কাজ শেষে ও তো ফিরে যাচ্ছিল, কিন্তু ওদের সাথে ও ফিরে না গিয়ে ও মিয়াওকে বাঁচাতে আসে। তখনই আমরা দেখি শিপের মধ্যে অ্যাটাক শুরু হয়ে যায়। সবাই তো ওখান থেকে পালাতে থাকে, যেগুলো দেখে মিয়াও অনেক বেশি ঘাবড়ে যায়। চ্যান ওকে ওখান থেকে বাঁচানোর চেষ্টা করে। মিয়াওয়ের মা তো ওনার বসের সাথে বোট নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মিয়াওকে তো চিল্লিয়ে চিল্লিয়ে ডাকতে থাকে, কিন্তু মিয়াওয়ের জন্য বোট আর কেউই থামায় না। অনেক কষ্ট করে চ্যানি ওখানে একটা ওয়াটার স্কুটি দেখতে পায় আর মিয়াওকে নিয়ে ওখান থেকে পালাতে সক্ষম হয়। মিয়াও তো আজকে অনেক বেশি ভয় পেয়েছিল। এরপর চ্যান মিয়াওকে বাসায় নিয়ে আসে, কিন্তু তখনই ওরা ভেতর থেকে ঝগড়ার সাউন্ড শুনতে পায়। আজকেও বাসায় মিস্টার চ্যাং আর মিয়াওয়ের মা ঝগড়া করছে, যেগুলো শুনে মিয়াওয়ের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর তো বাসায় যাওয়ার ইচ্ছে হয় না। ও তখন চ্যানিকে বলে আমার তো প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি কিছুই খাইনি।
জ্যানি তখন মিয়াওকে ওর পছন্দের খাবার খাওয়াতে নিয়ে আসে। মিয়াও তো ড্রিঙ্ক করতে চায়, কিন্তু জ্যানি ওকে ড্রিঙ্ক করতে দেয় না। মিয়াও বলে, আশ্চর্য, আমার অলরেডি 18 বছর হয়েছে। কিন্তু জ্যানি ওর কোনো কথাই শোনে না, ওকে সফট ড্রিঙ্কস এনে দেয়। মিয়াও বলে, আমি কিছু ফ্রুটসও খেতে চাই। এরপর জ্যানি ওকে কিছু ফ্রুটসও কিনে দেয়। এরপর তো ও ডিজার্টও খেতে চায়। জ্যানি তো ওর ছোটখাটো সব শখই পূরণ করতো। আসলে মিয়াওয়ের তো বাসায় যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, এই জন্যই ও বাইরে আরো বেশি কিছু সময় থাকতে চাচ্ছিল। অনেকক্ষণ পর জ্যানি তো মিয়াওকে বাসায় দিতে আসে। আসলে জ্যানি এখন আর বাসায় থাকে না, কিন্তু তখন ওরা ঝগড়ার সাউন্ড শুনতে পায়। মিস্টার চ্যাং তো অনেক রাগারাগি করতে থাকে, ইদানিং তুমি তোমার বসের সাথে অনেক ক্লোজ, তোমাদের দুজনের মধ্যে কি চলছে? তখন মিয়াওয়ের মা বলে, আমাদের রিলেশনশিপের কোনো নামই নেই, তুমি আমাকে অফিসিয়ালি কিছুই বানাতে পারোনি, তাহলে আমার যেটা ইচ্ছা আমি সেটাই করতে পারি। এটা নিয়ে আবারও দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, যেগুলো শুনে মিয়াওয়ের মন আরো বেশি খারাপ হয়ে যায়। জ্যানি তখন মিয়াওকে ওখান থেকে নিয়ে যায়। এরপর তো চ্যান জিয়াকে ওর পছন্দের একটি জায়গায় নিয়ে আসে। যখনই চ্যানির মন খারাপ থাকতো, ও এখানে এসে একা সময় কাটাতো। চ্যানি তখন মিয়াওকে ওর ফিউচার প্ল্যানের কথা জিজ্ঞেস করে। তখন মিয়াও বলে, আমি তো ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই, কিন্তু আমার মনে হয় না এই স্বপ্ন কখনোই পূরণ হবে। কারণ বাবা মায়ের যে ঝগড়া চলছে, আমার তো মনে হচ্ছে এখানে বেশি সময় আমরা একসাথে থাকতে পারবো না। তখন চ্যানি বলে, আরে তুমি টেনশন নিও না, আমি তো পুলিশ একাডেমিতে অ্যাপ্লাই করেছি, যদি আমি চান্স পেয়ে যাই তাহলে আমি তোমার সাহায্য করব। যেটা শুনে মিয়াও তো খুব খুশি হয়ে যায়। এরপর তো চ্যানি মিয়াওকে আবারও বাসায় নিয়ে আসে। চ্যানি যেভাবে ওর রুমে ঢুকতো, ও সেভাবেই মিয়াওকে রুমে ঢুকতে শেখায়। দরজা দিয়ে না ঢুকে কিভাবে জানালা দিয়ে ঢোকা যায়। এরপর তো ও মিয়াওকে গুড বাই বলে চলে যায়। আজকে তো ওরা একসাথে খুব ভালো সময় কাটিয়েছে, যেটাতে মিয়াওয়ের মনটাও খুব ভালো হয়ে যায়। পরদিন তো চ্যানি যখন ট্রেনিং আসে, তখন আমরা দেখি কিছু মেয়ে তো ওর সাথে কথা বলতে আসে, কিন্তু চ্যানি ওদের কাউকেই পাত্তা দেয় না। কিছুক্ষণ পর তো মিয়াও চ্যানির সাথে দেখা করতে আসে। চ্যানি তখন ওর ট্রেনিং রেখেই মিয়াওয়ের সাথে কথা বলতে যায়, যেটা দেখে তো ওই মেয়েগুলো খুবই জেলাস হয়ে যায়। কি ব্যাপার, আমাদেরকে ও একদমই পাত্তা দিচ্ছে না, কিন্তু ওই মেয়েটিকে দেখে ও কিভাবে ছুটে চলে যাচ্ছে। পরের সিনে মিয়াও যখন ওখান থেকে চলে যাচ্ছিল, ওই মেয়েগুলো তো ওকে চারদিক থেকে ঘিরে ফেলে আর ওর সাথে খুব খারাপ আচরণ করে। আমরা চ্যানির সাথে একই ক্লাসেই পড়ি, আজ পর্যন্ত ও তো আমাদের দিকে ফিরেও তাকালো না। আর তুমি অন্য ক্লাসের মেয়ে হয়ে কিভাবে এত সহজেই চ্যানিকে পটিয়ে ফেললে? আর তোমার সাহস কি করে হয় ওর দিকে নজর দেওয়ার? মিয়াও তখন বলে, তোমরা আমাকে ভুল বুঝছো, আমি ওর ফ্যামিলি মেম্বার, আমি কেন ওকে পটাতে যাব? কিন্তু মেয়েগুলো তো ওর কোনো কথাই শোনে না, ওর সাথে খুব খারাপ আচরণ করতে থাকে। কিন্তু তখনই ওখানে চ্যানি চলে আসে আর মেয়েগুলোকে ইচ্ছে মতো বকা দেয়। এরপর ওর সাথে করে মিয়াওকে নিয়ে ওখান থেকে চলে আসে। এরপর ওরা দুজন যখন লাঞ্চ করতে আসে, তখন আমরা দেখি ওই মেয়েগুলো ওখানেও পৌঁছে যায়। আবারও ওরা চ্যানির সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু চ্যানি তো বরাবরের মতো ওদের ইগনোর করছিল। ও তো মিয়াওয়ের সাথে কথা বলছিল, যেগুলো দেখে ওরা আরো বেশি ইনসাল্ট ফিল করে আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। রাতে মিয়াও যখন ওর রুমে ছিল, চ্যানি লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতে আসে। আসলে ও মিয়াওয়ের জন্য ওর পছন্দের খাবার এনেছে, যেটাতে তো মিয়াও প্রচন্ড খুশি হয়ে যায়। কিছুক্ষণ গল্প করার পর আবারও চ্যানি ওখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন মিয়াও যখন ক্লাস করছিল, তখন ওর সাথে দেখা করতে চ্যানির বেস্ট ফ্রেন্ড ইয়াং আসে। আজকে তো চ্যানির ফিজিক্যাল এক্সামিনেশনের টেস্ট ছিল, ওর সম্পূর্ণ প্রিপারেশন ছিল। ও বাসায় কিছু ডকুমেন্ট নিতে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ও এখনো বাসা থেকে আসছে না। প্লিজ তুমি সাহায্য করো, তোমার কাছে তো বাসার চাবি আছে তাই না? মিয়াও তখন বুঝতে পারে নিশ্চয় চ্যানির বাবা ওকে আটকে রেখেছে। ও আর ইয়াং তখন ছুটে বাসায় আসে। ও ইয়াংকে চাবি দেয় দরজা খোলার জন্য, কিন্তু তখনই ও দেখতে পায় বাসার নিচে অলরেডি মিস্টার চ্যাং চলে এসেছে। ইয়াং তখন বাসায় ঢুকে দেখতে পায় চ্যানি নিচে পড়ে আছে, ওর বাবা ওকে বেঁধে রেখেছে। ও সাথে সাথে চ্যানিকে ওখান থেকে মুক্ত করে দেয় আর এরপর তো ওরা জানলা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। মিয়াও তো এই সময়টাতে মিস্টার চ্যাংকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, উনি যাতে বাসায় ঢুকতে না পারে এটা ওটা এক্সকিউজ দিতে থাকে। কিন্তু উনি তো খুব চালাক ছিল, মিয়াও আর কোনো কথা না শুনেই ভেতরে ঢুকে। তখন দেখতে পায় বাসায় চ্যানি নেই আর বুঝতে পারে নিশ্চয়ই ও জানলা দিয়ে পালিয়ে গিয়েছে। আর তখন উনি বুঝতে পারে মিয়াও ইচ্ছে করে ওনাকে ডিস্ট্র্যাক্ট করেছে, যাতে করে চ্যানি বাসা থেকে পালাতে পারে। চ্যানি তো ছুটে ওখানে আসে ওর টেস্টের জন্য, কিন্তু তখনও জানতে পারে অলরেডি এক্সামিনেশনের টাইম শেষ হয়ে গিয়েছে। চ্যানির ফ্রেন্ডরা তো অনেক রিকোয়েস্ট করেছে আরো কিছু সময় ওয়েট করতে, কিন্তু ওরা ওখান থেকে চলে যায়। চ্যানি তো অনেক বেশি ভেঙে পড়ে, ওর বাবা ওর শত্রুর মতো আচরণ করছে। বাসায় এসে ওর বাবাকেও জিজ্ঞেস করে, আপনি আমার সাথে এরকম কেন করছেন?
ওর বাবা তো ওর সাথে আরো বেশি রাগারাগি করতে থাকে। তুমি আমাকে কি ভেবেছো? আমি এ ব্যাপারে কোনো কথাই শুনতে চাচ্ছি না। এখন চুপচাপ খাবার খেতে বসো। আমি যা করছি ঠিকই করছি, তোমার ভালোর জন্যই করছি। তুমি পুলিশ প্রফেশনে যাবে না, তুমি আমার মতো পাওয়ার ডিপার্টমেন্টে কাজ করবে। উনি নিজে গভর্নমেন্ট জব করতো, তাই চ্যানিও যাতে গভর্নমেন্ট জবই করুক। চ্যানি বলে, আপনি আমাকে কখনোই বুঝেননি। আপনি ভালো করে জানেন আমি ইলেকট্রিক জিনিসপত্র ভয় পাই, তাও কিভাবে আপনি আমাকে ওখানেই পাঠাতে চান? আপনি কিরকম বাবা? যেগুলো শুনে তো উনি প্রচন্ড রেগে যায়। ওকে আবারও ইলেকট্রিক শক দেওয়ার ভয় দেখায়। এবার তো চ্যানি প্রচন্ড রেগে যায়। এখন তো ও আগের থেকে অনেক স্ট্রং ছিল, উল্টো ওর বাবাকে নিচে ফেলে দেয়। এরপর থেকে আমাকে আর এভাবে ভয় দেখাবেন না। আসলে ওর বাবা তো ওকে ছোটবেলা থেকে হেট করতো। সারা জীবন একটা কথাই বলে এসেছে, তুমি কখনোই আমার ছেলে হতে পারো না, কারণ তোমার কোনো জিনিসই আমার সাথে মিলে না। আমার তো মনে হয় তোমার মা আমাকে চিট করেছে। আমি জানি না আমি কার ছেলেকে বড় করছি। যেগুলো শুনে তো জানি অনেক বেশি কষ্ট পায়, কারণ ওর বাবা সব সময় এই ধরনের বাজে কথাই বলতো। পরে সিনে আমরা মিয়াও আর ওর মাকে হসপিটালে দেখতে পাই। আসলে মিস্টার চ্যাং এর কন্ডিশন খুব খারাপ ছিল, উনি হসপিটালে অ্যাডমিট। কালকে চ্যাং এর সাথে ঝগড়া করে তো উনি অনেক বেশি ড্রিঙ্ক করে, আর এত ড্রাঙ্ক ছিল নিজেকে কন্ট্রোল না করতে পেরে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, যার কারণে মাথায় খুব বাজেভাবেই আঘাত পায়। মিয়াওয়ের মা তো অনেক বেশি টেনশনে ছিল। উনি যে কোম্পানিতে কাজ করত, ওই কোম্পানি সাধারণ মানুষদের টাকা লুটে পালিয়েছে। কোম্পানির বসের সাথে যেহেতু মিয়াওয়ের মায়ের খুব ভালো সম্পর্ক ছিল আর ওনাকে সবাই চিনত, সেহেতু উনিও খুব বড় বিপদে পড়েছে। সবাই ওনার কাছ থেকে এখন টাকা ফেরত চাইছিল, যার কারণে উনি এখন ওপেন চলাফেরা করতে পারছে না আর এখান থেকে লুকিয়ে পড়ে। এরপর তো উনি বাসা আসে। পুরো বাসা জুড়ে মিস্টার চ্যাং এর রুমে এসে টাকা খুঁজতে থাকে, কিন্তু কোনো টাকাই খুঁজে পায় না। উনি তখন প্রচন্ড রেগে যায়, মিস্টার চ্যাং টাকা কোথায় রাখে। এরপর তো উনি মিস্টার চ্যাং এর প্রপার্টির কিছু পেপারস খুঁজে পায় আর ওগুলো নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখি চ্যানি ওর বাবাকে দেখতে হসপিটালে আসে। ওর বাবার এই অবস্থা দেখে ওর তো অনেক বেশি খারাপ লাগে। যাই হোক না কেন, ওর বাবা তো ওর কাছে যত টাকা ছিল ও সব টাকা মিয়াওয়ের কাছে দিয়ে দেয়, যাতে করে ওর বাবার ট্রিটমেন্ট করাতে পারে। মিয়াওয়ের মা চ্যানিকে বলে, উনি তোমার বাবা, তোমার বাবার ট্রিটমেন্টের সবকিছু তোমারই বহন করতে হবে। আর এরপর তো ওদের দুজনকে এখানে রেখে উনি হসপিটাল থেকে চলে যায়। তখন দেখতে পাই মিস্টার চ্যাং এর অবস্থা আগে থেকে খুব খারাপ হয়ে যায়। ওনাকে বাঁচাতে ওরা ইমার্জেন্সি ইলেকট্রিক শক দেয়। মিয়াও তখন চ্যানির সামনে এসে দাঁড়ায়, যাতে করে ও এটা দেখতে না পায়, কারণ ও চাচ্ছিল না চ্যানির ছোটবেলা ট্রমা আবারও ওর মনে পড়ে যাক। এরপর ডক্টর এসে চ্যানিকে জানায়, তোমার বাবার তো ব্রেইন ডেড হয়েছে। তুমি চাইলে আমরা মেশিনের সাহায্যে তোমার বাবাকে বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু এটা কখনোই আমরা রিকমেন্ড করব না। আর এখানেই মিস্টার চ্যাং এর চ্যাপ্টার শেষ হয়ে যায়। চ্যানি তখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, হয়তো সারা জীবন ওকে অ্যাবিউজ করেছে। যাই হোক, ওর বাবা তো ও নিজেকে অনেক স্ট্রং শো করে। চ্যানি তখন মিয়াকে বলে, বাবার যে সেভিংস আছে ওগুলো দিয়ে আমি একটা বিজনেস শুরু করব। বাবার জন্য তো আমার স্বপ্নটাও শেষ হয়ে গেল, আমি পুলিশ আর জয়েন হতে পারবো না। কিন্তু আমি জানি না ওনার টাকার উপর আমার অধিকার আছে কিনা, কারণ উনি সবসময় এটা সন্দেহ করতেন আমি ওনার নিজের সন্তান না। এরপর তো ডিএনএ টেস্ট করায়, কিন্তু তখন তো প্রমাণ হয়ে যায় চ্যানি মিস্টার চ্যাং এর আসল সন্তান ছিল। সারা জীবন ওর বাবা ওকে ভুল বুঝে এসেছে, আর এই ভুল বোঝাবুঝির জন্যই চ্যাং সারা জীবন অ্যাবিউজড হয়ে এসেছে। চ্যানি ওর বাবার ফিউনারেলের সব দায়িত্ব নেয়। ফিউনারেলের দিন তো মিয়াওয়ের মা দেখা করতে আসে। উনি মিয়াওকে বলে, চলো এখন আমরা এখান থেকে চলে যাই, কিন্তু মিয়াও তো ওনার সাথে যেতে রাজি হয় না। মিয়াওয়ের মায়ের অবস্থা এখন খুবই খারাপ ছিল, সব জায়গায় মানুষ ওকেই খুঁজতো। উনি তো নিজের ফেসও দেখাতে পারতো না, সব সময় লুকিয়ে থাকতে হতো। চ্যানি ডিসিশন নেয় ও এ বিলিয়ার্ড শপটা কিনে নেবে, কারণ ওর এ বিজনেস সম্পর্কে আইডিয়া ছিল। ওর ফ্রেন্ডের সাথেও ডিসকাস করে, তখন ওর ফ্রেন্ডরাও বলে, হ্যাঁ এটা তোর জন্য ভালো হবে। এরপর তো ও এ ব্যাপারে কথা বলতে আসে। ও চাচ্ছিল ওর বাসার পেপারস গুলো ও বন্ধক রেখে এর শপটি নিতে চাচ্ছে। অরিসিনি মিয়াও চ্যানিকে বলে, মিস্টার চ্যাং এর কারণেই তো আমি আর মা এ বাসায় থাকতে এসেছিলাম, কিন্তু এখন তো উনিই নেই। আমাদের দুটো ফ্যামিলিকে উনি একত্রে রেখেছিলেন, আমি নিজের থাকার জন্য নতুন জায়গা খুঁজছি। তখন চ্যানি বলে, তুমি কোথায় যাবে? এমনি তো আমি এ বাসায় থাকি না, যতদিন না পর্যন্ত তুমি এস্টাবলিশ হচ্ছ ততদিন তো তুমি এখানেই থাকতে পারো। তুমি কোনো টেনশন নিও না, তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে ওর মায়ের কল আসে।
তুমি স্কুলে আছো তাই না? কিছুক্ষণের মধ্যেই আমার বস তোমাকে নিতে যাবে, তুমি চলে এসো, আমরা এই শহর থেকে চলে যাব। যেটাতে মিয়াও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ওর তো মিডের সময় চলছিল, এখনো স্কুল ছেড়ে চলে গেলে ওর স্টাডিতে গ্যাপ পড়ে যাবে। কিন্তু ওর মায়ের এতে কিছুই যায় আসে না। ও ভাবতে থাকে আমার মা এখান থেকে কিভাবে পালাবে, টাকা পেলো কোথায়। অন্যদিকে আমরা জ্যানিকে দেখি, ও যখন ওর বাসার পেপারস নিয়ে ব্যাংকে আসে বন্ধক রাখার জন্য, তখন ও জানতে পারে অলরেডি ওর বাসার পেপারস গুলো জমা দিয়ে কেউ টাকা নিয়েছে। এটা অলরেডি বন্ধক রাখা হয়েছে আর টাকাও তো দিয়ে দেওয়া হয়েছিল। যেটাতে ও প্রচন্ড শকড হয়ে যায় আর ভালো করে বুঝতে পারে মিয়াওয়ের মা ছাড়া এটা আর কেউই করতে পারে না। ও তখন মিয়াওয়ের মাকে খুঁজতে বের হয়। এদিকে মিয়াও যখন ক্লাস শেষ করে বের হয়, তখন তো ওই বস এসে ওনার সাথে মিয়াওকে গাড়িতে উঠতে বলে, কিন্তু মিয়াও কোনোভাবেই ওনার সাথে যাবে না। উনি তো জোর করে ওকে গাড়িতে তুলতে নেয়। তখনই ওখানে চ্যানি চলে আসে আর ওখানে তখন ও পুলিশ নিয়ে আসে। উনি তো পুলিশ দেখে প্রচন্ড ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। চ্যানি ওকে বারবার জিজ্ঞেস করে তোমার মা কোথায়। মিয়াও বলে আমি তো কিছুই জানি না, কিন্তু এই শহর ছেড়ে উনি চলে যাবে। ওরা তখন বাস স্টেশনে এসে রেল স্টেশনে এসে ওনাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওরা খুঁজে পায় না। চ্যানি তো মিয়াওকে জিজ্ঞেস করে তোমার মা তো তোমাকে কিছু একটা বলেছে, কোন শহরে যাচ্ছে, কিন্তু মিয়াও কিছুই জানতো না। চ্যানি তো অনেক বেশি রেগে যায়, এত খোঁজার পরও ওনাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। ওর ফ্রেন্ডরা মিলে ওরা সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও পায় না। চ্যানি রেগে তো মিয়াওয়ের সাথে একটু রাগারাগি করে। প্রথমে আমার ভবিষ্যৎ আমার বাবা নষ্ট করেছে, এখন তোমার মা আমার জীবন নষ্ট করছে। মিয়াও তো অনেক বেশি স্যাড হয়ে যায়। এই সম্পর্কে ও কিছুই জানতো না, কিন্তু পরিশেষে ওরা দুজনেই সাফার করছে। চ্যানি অনেক কষ্ট করে চলতে হচ্ছে, ওকে সাপোর্ট করার মতো কেউই ছিল না, যার কারণে ও নিজের স্টাডিও ছেড়ে দিয়েছে। মিয়াও তো অনেক বেশি গিল্টি ফিল করছিল, ওর ইনকাম সোর্সও ছিল না। এখন তো চ্যানির বাসায় থাকতেও ওর খারাপ লাগছে। চ্যানি কিভাবে ওর মা লুটে চলে গেল। ও তখন ডিসিশন নেয় ও হোস্টেলে শিফট হয়ে যাবে। স্কুলের বোর্ডিং এর তো অনেক খরচ ছিল। ওর মাকে যে কার্ড দিয়ে গিয়েছিল সে টাকা দিয়ে ও একটা সেমিস্টার ফি শুধু দিতে পারে। অন্যদিকে চ্যানি তো টাকার জন্য অনেক কষ্ট করছিল। যেভাবেই হোক বিলিয়ার্ডের শপের টাকা তো ওর পে করতেই হবে। ও এত চেষ্টা করেও ভালো কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। রাতে তো ও গার্বেজ থেকে কিছু জিনিস কালেক্ট করে পরদিন বিক্রি করতো। আজকে ও গার্বেজ কালেক্ট করতে আসে, কিন্তু তখনই ওখানে একটা লোককে দেখতে পায়। লোকটি লুকিয়ে ওখানে বসে আছে। ওনার অবস্থাও তেমন ভালো ছিল না। চ্যানি ওনাকে এভাবে দেখে একটু ভয় পেয়ে যায়। লোকটি বলে প্লিজ কোনো সাউন্ড করো না, আর নিজের ঘড়িটি খুলে ওকে দেয়। কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে প্লিজ কাউকে বলো না আমি যে এখানে আছি। তখনই ওখানে কিছু গ্যাংস্টার চলে আসে। এখানে চ্যানিকে দেখে জিজ্ঞেস করে তুমি কি এখানে কাউকে দেখেছো? চ্যানি বলে একটু আগেই তো একটা আহত লোক ওই রাস্তা দিয়ে দৌড়ে পালালো। তখন তো ওই গ্যাংস্টাররা ওই রাস্তায় চলে যায়। লোকটি তখন অনেক বেশি ধন্যবাদ জানায়, তুমি আমার জীবন বাঁচিয়েছো, যদি কখনো হেল্প লাগে তাহলে ডিস্ট্রিক্ট 7-এ পৌঁছে যেও। চ্যানি তো ওনার কোনো কথাতেই পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। অন্যদিকে দেখি মিয়াওয়ের অবস্থা খুবই খারাপ ছিল। খাবার খাওয়ার মতো ওর কাছে কোনো টাকা ছিল না। এরপর তো ও নিজের কার্ড চেক করতে আসে, ওর মা কি ওর জন্য কিছু টাকা পাঠিয়েছে কিনা। তখনই ব্যাংক কর্মকর্তা জোরে কার্ডটি পড়ে, আর আশেপাশের মানুষ যখন মিয়াওয়ের মায়ের নাম শুনতে পায় তখন তো সবাই মিয়াওকে ঘিরে ধরে। ওই মহিলার মেয়ে সবাই তো ওকে জিজ্ঞেস করতে থাকে তোমার মা কোথায়। তখনই আমরা ওই একই ব্যাংকে চ্যানিকে দেখতে পাই। চ্যানি তখন সবার হাত থেকে ওকে বাঁচায়। ওর মা তো আমার সব টাকা নিয়ে পালিয়েছে, আমি এই মেয়ের থেকে কথা বের করব, ওর মা কোথায় আছে। কেউ তখন সবাইকে রেগে বলে আমার মায়ের সাথে তো আমারও যোগাযোগ নেই, উনি আমারও কল ধরছে না। এরপর চ্যানি ওকে ওখান থেকে নিয়ে আসে। এরপর তো আবার মিয়াও ওর হোস্টেলে চলে আসে। এখানে দুজনই কেউ কারোর সাথে ঠিক মতো কথা বলে না, কারণ ওই দিন তো চ্যানি একটু বেশি ওকে কথা শুনিয়েছিল, যেটাতে মিয়াও অনেক কষ্ট পেয়েছে। মিয়াওয়ের তো শীতের কিছু কাপড়ের প্রয়োজন ছিল। ও তখন রাতে লুকিয়ে বাসায় আসে ওর কিছু কাপড় নিতে, কিন্তু তখনই চ্যানি বাসায় কিছু সাউন্ড শুনতে পেয়ে ভয় পেয়ে যায়। ও তো লাঠি নিয়ে ওখানে ছুটে আসে, কিন্তু তখনই এখানে মিয়াওকে দেখে একটু অবাক হয়ে যায়, তুমি এখানে কি করছো? কিন্তু মিয়াও ওর সাথে কোনো কথা না বলেই রেগে ওখান থেকে চলে যেতে নেয়। চ্যানি তো বারবার জিজ্ঞেস করে, ওর হাতে বড় একটা ব্যাগ দেখে জিজ্ঞেস করে ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ। মিয়াও তোকে দেখাতে চাচ্ছিল না। চ্যানি যখন ব্যাগ চেক করতে আসে তখনও দেখতে পায় ওখানে কিছু বোতল ছিল। ও কিছু রিসাইকেল আইটেম জোগাড় করে টাকা ইনকাম করছে। মিয়াও তো রেগে ওখান থেকে চলে যায়। চ্যানির তখন ওর জন্য অনেক খারাপ লাগে। ও বুঝতে পারে ওর সারভাইভ করতে অনেক কষ্ট হচ্ছে। পরদিন তো চ্যানি মিয়াওয়ের হোস্টেলে আসে আর মিয়াওয়ের জন্য কিছু জিনিসপত্র রেখে যায়। মিয়া ব্যাগ দেখে ভাবতে থাকে হয়তো ওর মা এগুলো ওর জন্য পাঠিয়েছে, কিন্তু তখনও কিছু পোশাক দেখতে পায় আর বুঝতে পারে এগুলো চ্যানি ওর জন্য পাঠিয়েছে। ওদের তো আবারও ঝগড়া হয়েছিল, যার কারণে রেগে ও চ্যানির কাছে আসে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য। চ্যানি তো পার্ট টাইম হিসেবে মেকানিকের কাজও করতো। আজকে আবারও দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। মিয়াও রেগে বলে আমার তো তোমার ভিক্ষার প্রয়োজন নেই, এটা বলে রেগে ওখান থেকে চলে আসে।
চ্যানি তখন রেগে বলে, আমার তো ওর ব্যাপারে ভাবাই উচিত ছিল না। তখন ওর ফ্রেন্ডরা বলে, তুই ওর সাথে এতটা হার্শ হোস কিভাবে? তুই জানিস ও কিভাবে তোর সাহায্য করেছিল? তোর যেদিন ফিজিক্যাল এক্সামিনেশন টেস্ট ছিল, মিয়াওই তো আমাদের সাহায্য করেছিল। তোর বাবার সাথেও কথা বলেছে, তোর বাবাকেও ডিস্ট্র্যাক্ট করেছে। যতক্ষণ না তুই পালাচ্ছিস ততক্ষণ ও তোর বাবাকে সামলিয়েছে। ও জানতো তোকে হেল্প করলে তোর বাবার বকা শুনবে, তাও তোকে সাহায্য করেছে। যেগুলো শুনে চ্যানির অনেক বেশি খারাপ লাগে। ও তখন বুঝতে পারে মিয়াও সত্যি ওর কেয়ার করে, ওর ভালো চায়। এরপর তো ও মিয়াওকে খুঁজতে আসে। এই সময়টাতে মিয়াও বাজার থেকে বোতল কালেক্ট করতো। এরপর তো ও মিয়াওকে ওখানে দেখতে পায়। চ্যানি তখন দেখতে পায় কিছু লোক তো মিয়াওকে বিরক্ত করছে ওর মায়ের জন্য। মিয়াও চ্যানিকে দেখে বলে, এখানে কোনো ঝামেলা করো না, আমি ওদের সাথে কোনো কথা বলিনি, আমি চাই না তুমি ওদের সাথে কোনো কথা বলো। কিন্তু লোকগুলো তো মিয়াওকে উল্টাপাল্টা কথা শুনিয়ে যায়। চ্যানি তখন কিছুই করে না, কিন্তু রাতে তো ওই লোকগুলোকে গিয়ে ইচ্ছে মতো মারে। আমাদের সাহস কি করে হয় ছোট একটা মেয়েকে এভাবে বিরক্ত করার? এরপর আমরা দেখি ওরা তো চ্যানির বিরুদ্ধে পুলিশে ইনফর্ম করে, আর চ্যানিকেও পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। যেহেতু চ্যানির কোনো রিলেটিভ ছিল না, সেখানে মিয়াওকেই ডাকা হয়। ওই লোকগুলো তখন মিয়াওকে নিয়ে বাজে বাজে কথা বলছিল। এখানে এক পুলিশ অফিসার ছিল কাং, সে খুবই কাইন্ড ছিল। তখন মিয়াওকে এখান থেকে চলে যেতে বলে। ওই অফিসারের সাথে ওর গার্লফ্রেন্ড দেখা করতে এসেছিল। উনি তখন ওর গার্লফ্রেন্ডকে বলে, এই মেয়েটিকে প্লিজ তুমি বাসায় পৌঁছে দিও। এরপর তো উনি মিয়াওকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর তো চ্যানির সাথে ওদের সেটেলমেন্ট করানো হয়। আসলে ওই পুলিশ অফিসার তো চ্যানিকে ওই দিন দেখেছিল যেদিন ও ফিজিক্যাল এক্সামিনেশন টেস্টের জন্য এসেছিল। উনি তখন চ্যানিকে এনকারেজ করে, তুমি নেক্সট ইয়ার আবারও ট্রাই করো। মিয়াও তো হোস্টেলে থেকে ওর পড়াশোনা কন্টিনিউ করছিল। আজকে ক্লাসে টিচার এসে একটা নোটিশ দেয়, ওদের বোর্ডিং এর কাজ চলছে, যার কারণে কিছুদিন স্টুডেন্টরা বোর্ডিং এ থাকতে পারবে না, যে যার বাসায় চলে যাবে। সব স্টুডেন্টরা খুশি হয়, একমাত্র মিয়াও ছাড়া, কারণ মিয়াওয়ের কোনো বাসাই ছিল না। এরপর ও তো নিজের সব জিনিসপত্র নিয়ে চ্যানির বাসার সামনে আসে। বাসায় যখনই ঢুকতে নেয় তখনই ও চ্যানিকে আসতে দেখে জলদি করে ওখান থেকে চলে যায়। কিন্তু চ্যানি তো দূর থেকে মিয়াওকে দেখে ফেলে। ও আশেপাশে পার্ট টাইম জব খুঁজছিল। আজকে ভাগ্য ভালো থাকায় ও ইন্টারনেট ক্যাফেতে পার্ট টাইম জবও পেয়ে যায়। এখানে ও স্টেও করতে পারবে, রাতের খাবারও পাবে। ও যখন কাজ করছিল, চ্যানির ফ্রেন্ড বো এ ইন্টারনেট ক্যাফেতে গেম খেলতে আসে। ও তখন এখানে মিয়াওকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, আর দেখতে পায় মিয়াও তো নিজের জিনিসপত্র এখানে নিয়ে এসেছে। ওর তখন মিয়াওর জন্য একটু খারাপ লাগে, কারণ এখানে থাকার মতো কোনো পরিবেশ ছিল না। এরপর তো ও মিয়াওয়ের হোস্টেলে আসে জানার জন্য আসলে কি হয়েছে। পরদিন তো চ্যানিকে সবকিছু জানায়। হোস্টেলের তো কাজ চলছে, সব স্টুডেন্টরা যে যার বাসায় চলে গিয়েছে। তুমি জানো মিয়াও কোথায়? মিয়াও একটা ক্যাফের মধ্যে স্টে করছে। এখন তুমি কি বা করতে পারো? তোমার তো নিজেরই সার্ভাইভ করতে কষ্ট হচ্ছে। কিন্তু চ্যানির তো মিয়াওয়ের জন্য টেনশন হচ্ছিল। একটা মেয়ে ইন্টারনেট ক্যাফেতে থাকবে, এটা তো খুবই রিস্কি। এরপর তো ও নিজের ফ্রেন্ডকে কল করে বলে মিয়াওয়ের কাছে গিয়ে বাসার চাবি দিয়ে আসতে। এরপর তো ও পুরো বাসা ক্লিন করে, মিয়াওয়ের রুম রেডি করে রাখে। অনেকক্ষণ ধরে ও মিয়াওয়ের জন্য ওয়েট করছিল। মাঝ রাত হয়ে যায়, কিন্তু মিয়াও এখনো আসছে না। এরপর তো ও নিজেই ইন্টারনেট ক্যাফেতে পৌঁছে যায়। কিন্তু এখানে আসার পর মিয়াও ওর সাথে কোনো কথাই বলে না। ও মিয়াওয়ের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু মিয়াওকে পাত্তাই দেয় না, ওর সাথে কোনো কথাই বলে না। এরপর থেকে ও মিয়াওকে ফলো করতে থাকে, ওকে ডাকতে থাকে, কিন্তু মিয়াও ওর সাথে কোনো কথাই বলে না। মিয়াও যেখানে যায় ও নিজেও সেখানেই পৌঁছে যায়। ওর প্লাস্টিক কালেক্ট করাতেও সাহায্য করে। মিয়াও তখন অনেক বেশি রেগে যায়। আমার মা যখন চলে গিয়েছিল তখন তো তুমি আমার সাথে অনেক চেঁচামেচি করেছো, রাগারাগি করেছো, আমাকে বকাও দিয়েছো। আমার এখন তোমার বাসা যাওয়ার একদমই ইচ্ছে নেই। তখন চ্যানি ওকে সরি বলে, আসলে ওই দিন তো আমি অনেক রেগেছিলাম, আমার মাথা ঠিক ছিল না, আমি অনেক কিছু তোমাকে বলেছি যার জন্য আমার অনেক গিল্টি ফিল হচ্ছে। প্লিজ তুমি এরকমটা করো না। তুমি বাইরে কিভাবে থাকবে? তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, আমরা দুজন দুজনের একমাত্র ফ্যামিলি। মিয়াও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, ও অনেক কান্নাকাটি করে, আর অবশেষে দুজনের রাগ অভিমান সবই কমে যায়। এরপর তো মিয়াও ওর সাথে ওর বাসায় চলে আসে। মিয়াও তো নিজের রুমটা তো গোছানো দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন চ্যানি বলে, তুমি টেনশন নিও না, আমি তো এখন কাজ করি, আমি তোমার খেয়াল রাখতে পারবো, এখন তুমি আমার রেসপন্সিবিলিটি। এগুলো বলে তো নিজেই আবার এম্বারেস ফিল করছিল, আমি আজকে তো একটু বেশিই বলে ফেলেছি। এরপর মিয়াও যখন খাবার রান্না করতে যায় তখন দেখতে পায় ফ্রিজে কোনো খাবারই ছিল না, আর হঠাৎ করে তখন ইলেকট্রিসিটিও চলে যায়। চ্যানি তো ভয়ে ভয়ে মিটার চেক করতে আসে, কিন্তু তখন ওর মনে পড়ে যায় আরে ও তো বিল দিতেই ভুলে গিয়েছে। এরপর তো ওরা মোমবাতি জ্বালিয়ে কাপ নুডলস এনজয় করে। মিয়া তো আজকে অনেকটাই খুশি, এখন ওর থাকার জায়গাও হয়ে গিয়েছে। পরদিন তো ওরা দুজনে টাকাগুলো মিলিয়ে ইলেকট্রিসিটি বিল দেওয়ার চেষ্টা করে। এরপর থেকে ওরা সব একসাথেই করতো, খাওয়া দাওয়া একসাথে করতো, বাসার বাজারও একসাথে করতো। একদিন মিয়াও তো জোর করে চ্যানির হেয়ার কাট করায়। দুজন দুজনের কোম্পানি ভালোই এনজয় করছে, একদম ফ্যামিলির মতো।
পরের সিনে দেখি চ্যানি তো মিয়াওকে আজকে একটা ফ্যাক্টরিতে নিয়ে আসে। এখানে কিছু অকেজো ম্যাটেরিয়াল ছিল, এর মধ্যে থেকে কিছু ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল পাওয়া যায়। ওগুলো বিক্রি করলে ভালো টাকাই পাওয়া যায়, মানে প্লাস্টিক কালেক্ট করার চেয়ে ভালো টাকা কামাতে পারবে। তখন চ্যানি বলে, আমি তোমাকে শেখাবো কোন ম্যাটেরিয়াল গুলো তোমার খুঁজে বের করতে হবে। এরপর তো চ্যানি আর মিয়াও মিলে ওই ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করে। মিয়া বলে, তুমি এই জায়গা কিভাবে চিনলে? চ্যানি বলে, আমি তো ছোটবেলা থেকেই এখানে আসি। আমার যখনই টাকার প্রয়োজন হতো আমি কখনোই বাবার কাছ থেকে চাইতাম না। আমার বাবার কাছ থেকে টাকা চাইতে আমার ভয় হতো। আমি তখন তো এই জায়গায় চলে আসতাম, এই ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করতাম, বিক্রি করে ভালোই টাকা পেতাম। আমি ছোটবেলা থেকেই এই কাজ করে অভ্যস্ত। আর দেখো, এই জন্যই তো আমি তো তাড়াতাড়ি কাজ করতে পারছি। যেগুলো শুনে মিয়াওয়ের অনেক বেশি খারাপ লাগে। জানি ছোটবেলা থেকেই কত স্ট্রাগল করে এসেছে। এরপর তো ওরা দুজন অনেকগুলো ম্যাটেরিয়াল কালেক্ট করে আর এরপর খুশি খুশি বাসায় ফিরতে নেয়। কিন্তু তখনই একটা কুকুর এসে ওদের দুজনের উপর অ্যাটাক করতে নেয়। দুজন তো ভয় পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। মিয়াও তো ঠিক মতো দৌড়তেই পারছিল না। জ্যানি তখন ওর হাত ধরে ওখান থেকে ওকে নিয়ে আসে। এরপর তো ওরা ওই ম্যাটেরিয়াল গুলো বিক্রি করতে আসে, যেগুলো বিক্রি করে ওরা দুজন ভালোই টাকা পায়। চ্যানি তো আগে থেকে আরো বেশি কাজের প্রেশার নিচ্ছিল। ওর ফ্রেন্ডরা তো ওর জন্য অনেক টেনশন করতে থাকে, এইভাবে কাজ করলে তোর শরীর খারাপ হয়ে যাবে। আর বলে, তুই কতদিন ওকে এভাবে সাপোর্ট করে যাবি, হাই স্কুল পর্যন্ত নাকি কলেজ পর্যন্ত? চ্যানি বলে, যাই হোক না কেন আমি ওর মায়ের থেকে ওর ভালো ফ্যামিলি মেম্বার হতে চাই। মিয়াও চ্যানিকে বলে, হোস্টেলের কাজ তো শেষ হয়ে গিয়েছে, আমি হোস্টেলে ব্যাক করতে চাই। চ্যানি বলে, শুধু শুধু তুমি হোস্টেলে কেন থাকবে, তুমি বাসায় থেকেই পড়াশোনা করবে। আর এরপর মিয়াওয়ের সাথে গিয়ে হোস্টেল থেকে ওর সব জিনিসপত্র নিয়ে আসে। পরদিন মিয়াও যখন স্কুলে আসে, টিচার মিয়াওকে জানায়, তোমার তো অনেক মাসের বেতন জমা হয়ে আছে। যেটাতে মিয়াও অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ওর মা তো বলতো সব সময় ওর বেতন উনি দিয়েছে। তখন তো টিচার ওকে কার্ড দেখায়, তোমার মা কত মাসের বেতন বাকি রেখেছে। তুমি অনেক ভালো স্টুডেন্ট, এই জন্য এতদিন আমি তোমাকে কিছুই বলিনি। শীঘ্রই তোমার বেতনগুলো দিতে হবে, এর বেশি আমি তোমার জন্য আর কিছুই করতে পারবো না। পরের দিনে ও যখন বাসা আসে, চ্যানি তো আজকে ওর জন্য বাইরে থেকে ওর পছন্দের খাবার এনেছিল, কিন্তু মিয়াওয়ের মুখে কোনো হাসি ছিল না। সেটাতে চ্যানি একটু অবাক হয়ে যায়। কি হয়েছে তোমার? মিয়াও বলে, আমার স্কুলে অনেকগুলো ফি দিতে হবে, আমি বুঝতে পারছি না এই টাকা আমি কিভাবে ম্যানেজ করব। চ্যানি বলে, আরে এত টেনশন কেন করছো, আমি আছি তো, সবকিছু আমি ম্যানেজ করে নেব, তুমি মনোযোগ দিয়ে পড়ো। চ্যানি তখন ডিসিশন নেয় ও প্রফেশনাল ভাবে পুল খেলবে, কারণ ও ভালো পুল খেলতে পারতো আর এভাবে পেট লাগিয়ে খেললে তো ও ভালো টাকা ইনকামও করতে পারবে। এরপর তো ও একটা জায়গা আসে যেখানে মানুষ বাজি ধরে পুল খেলতো। ও তো অনেকগুলো ম্যাচ খেলে আর খুব ভালোভাবেই জিতে যায়। এই এরিয়াটা ছিল ডিস্ট্রিক্ট 7 এর। এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা, যেখানে খুব বড় বড় মাফিয়ারা আসে, বড় বড় গ্যাং এর লিডাররা আসে। তখন আমরা ওখানে মিস্টার জ্যাংকে দেখি, যে দূর থেকে চ্যানির দিকেই নজর রাখছিল। এই ম্যাচগুলো টুর্নামেন্ট হিসেবে খেলা হতো। টুর্নামেন্ট শেষে ও বেশ কিছু টাকা পায়। আজকে যখন ও টাকা নিয়ে ফিরছিল, তখন আমরা দেখি কিছু গুন্ডারা ওকে ফলো করে, টাকার জন্য ওর উপর অ্যাটাক করে। কিন্তু চ্যানি কোনোভাবেই টাকাগুলো দিতে চাচ্ছিল না, কারণ কষ্ট করে এই টাকাগুলো ও শুধুমাত্র মিয়াওয়ের জন্য জোগাড় করেছে, ওর ফি গুলো দেওয়ার জন্য। ও তো অনেক মার খায়, কিন্তু ও কোনো টাকাই ওদেরকে দেয় না। তখন আমরা দেখি একটা লোক এসে ওই গুন্ডাগুলোর হাত থেকে ওকে বাঁচায়, যে আসলে মিস্টার জ্যাং ছিল। আমাকে তুমি চিনতে পেরেছো, তুমি আমাকে সাহায্য করেছিলে, আজকে আমিও তোমাকে সাহায্য করলাম। পরের সিনে চ্যানি বাসায় ফিরে আসে। ওর মুখে আঘাতের দাগ দেখে মিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায়। কি হয়েছে তোমার? তোমার কি কারোর সাথে ঝগড়া হয়েছে? ওর তো অনেক বেশি টেনশন হচ্ছিল। এরপর তো ওর আঘাতের জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়। চ্যানি তখন মিয়াওকে টাকাগুলো দেয়, স্কুলের বেতন তুমি পরিশোধ করে দিও। মিয়াও অনেক বেশি শকড হয়ে যায়, এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে? তখন চ্যানি বলে, আমি পুল খেলে জোগাড় করেছি, তুমি কালকে স্কুলের টাকা পরিশোধ করো। মেয়ের তো অনেক বেশি খারাপ লাগে। চ্যান বলে, আমি বলেছি না তোমার দায়িত্ব আমার, তাহলে তোমার এত টেনশন করা লাগবে না। এভাবেই 1 বছর কেটে যায়। সুখে দুঃখে দুজনেই দুজনের পাশে ছিল। চ্যানি ওর অনেক খেয়াল রাখতো, সব সময় মিয়াওয়ের সাহায্য করতো। ও তো মিয়াওয়ের জন্য এক্সপেন্সিভ কিছু কিনতে পারতো না, কিন্তু সবসময় চেষ্টা করতো ও যাতে ভালো থাকে। ওর জামা কাপড় ছিঁড়ে গেলে ও নিজ হাতে ওর জন্য সিলিয়ে দিত। ও অনেক রাত জেগে পড়াশোনা করতো। চ্যানি তো ওকে রাতে ঠিক মতো ঘুমোতে বলে, প্লিজ নিজেকে এত প্রেশার দিও না। একদিন হঠাৎ করেই মিয়াও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, ওর পেটে প্রচন্ড ব্যথা হয়। চ্যানি তখন ওকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু ডক্টররা টেস্ট করার পর কোনো প্রবলেমই পায়নি। কিন্তু তাও মিয়াওয়ের শরীর খুবই দুর্বল ছিল, ওর পেট ব্যথা তো প্রায়ই হতো। মিয়াও তো এখানে এসেও পড়াশোনা করছিল, কালকে তো ওর এক্সাম আছে। চ্যানি তখন ওকে রেস্ট করতে বলে, আচ্ছা আমি তোমার চ্যাপ্টারটি রিড করছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। ডক্টর তো ওকে বাইরের খাবার, পুরনো খাবার খেতে নিষেধ করেছিল। চ্যানি সর্বোচ্চ চেষ্টা করে ওকে ফ্রেশ খাবার খাওয়ানোর জন্য, আর বাইরের খাবার তো এখন ওকে একদমই খেতে দেয় না। চ্যানি তো টিচার থেকে জানতে পারে মিয়াও ইদানিং পড়াশোনা নিয়ে অনেক বেশি প্রেশার নিয়েছে, যার কারণে ও আরো অসুস্থ হয়ে পড়ছে।
ও তো স্কলারশিপ পেতে চায়। যদি শহরের টপ 10 স্টুডেন্টের মধ্যে আসতে পারে তাহলেই ও স্কলারশিপ পেয়ে অ্যাব্রোড যেতে পারবে। যেটা শুনে ও একটু অবাক হয়ে যায়, কারণ মিয়াওকে সবসময় বলতো ও বিএস অনার্স ইঞ্জিনিয়ারিং করতে চায়। যখন টিচারকে ব্যাপারে জিজ্ঞেস করে, টিচার বলে মিয়াও খুব ভালো স্টুডেন্ট, ও বিএস অনার্স ইঞ্জিনিয়ারিং খুব সহজেই করতে পারবে। কিন্তু এ ব্যাপারে ও মিয়াওকে আর কিছুই জিজ্ঞেস করে না। পরে সিনে দেখি মিস্টার জ্যাং তো ওকে ডিস্ট্রিক্ট 7-এ কাজ করার অফার করে, আর চ্যানিও রাজি হয়ে যায়। এই জবটা একটু ডেঞ্জারাস ছিল, এখানে অনেক গ্যাংস্টাররা আসে, অনেক গ্যাংয়ের লিডার আসে। এটা যখন মিয়াও জানতে পারে তখন জ্যানিকে বলে, প্লিজ এই জবটা তুমি ছেড়ে দাও। তখন জ্যানি বলে, আমি তো কঠিন কাজগুলো করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি, এখন আমি ইজি জব নিয়েছি, শুধুমাত্র ক্যামেরাগুলো চেক করতে হয় সিকিউরিটির জন্য, আর কিছুই না। পরদিন রাতে কাজ শেষ করে জ্যানি যখন বাসায় ফিরে আসে তখন ও দেখতে পায় মিয়াওয়ের তো অবস্থা খুবই খারাপ, ও তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ও জলদি করে ওকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টর ওর বেশ কিছু টেস্ট করে, তখন ওরা জানতে পারে মিয়াওয়ের তো সিস্ট হয়েছে, যার কারণে ওর ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। জ্যানি ভাবতে থাকে ওর কাছে তো কিছু সেভিংস আছে, সেগুলো দিয়েই ও মিয়াওয়ের অপারেশন করাবে। ডক্টর তো মিয়াওয়ের ফ্যামিলি মেম্বারকে ডাকতে বলে। যেহেতু জ্যানি ওর লিগাল ফ্যামিলি মেম্বার ছিল না, ডক্টররা কোনোভাবেই ওর অপারেশন শুরু করছে না। জ্যানি বুঝতে পারছে না ও কি করবে। তখন তো ও পুলিশ অফিসার কাংয়ের হেল্প চায়। কাং আর ওনার গার্লফ্রেন্ড সাথে সাথে হসপিটালে আসে আর নিজের আইডি কার্ড দেখায়, আসলে ওর লিগাল কোনো ফ্যামিলি মেম্বার নেই, আমি এর রেসপন্সিবিলিটি নিচ্ছি। আর এরপর তো মিয়াওয়ের অপারেশনও শুরু হয়। জ্যানি কাংকে অনেক বেশি ধন্যবাদ জানায়। কাং আর ওর গার্লফ্রেন্ড ওয়েন মিলে ওদেরকে অনেক সাহায্য করে। অবশেষে মিয়াওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। জ্যানির ফোনে বারবার কল আসে, কিন্তু জ্যানি কলগুলো ধরছে না, যেটাতে মিয়াও একটু অবাক হয়, কল কেন ইগনোর করছো। আসলে ওর অপারেশনের জন্য ওর আরো কিছু টাকার প্রয়োজন ছিল, যার কারণে ও মানুষদের থেকে টাকা ধার নিয়েছে। ওরা টাকার জন্যই জ্যানিকে কল করছিল, যে ব্যাপারে ও মিয়াওকে কিছুই বলে না। জ্যানির বাসায় তো ওর ফ্রেন্ডরা আসে দেখা করতে, মিয়াও তখন ঘুমোচ্ছিল। ওর ফ্রেন্ডরা বলে, কতদিন তুই এভাবে থাকবি, নিজে ভালো কিছু খাসও না, মিয়াওকে ভালো রাখার চেষ্টা করিস, নিজের জন্য তো কিছুই করছিস না, কতদিন তুই অন্যের বোঝা এভাবে টানবি। সেটা শুনে তো ও প্রচন্ড রেগে যায়। তোর সাহস কি করে হয় ওকে বোঝা বলার, ও কোনোভাবেই আমার জন্য বোঝা না। তখন আমরা দেখি মিয়াও তো এগুলো শুনে ফেলে, যেটা তো ওর অনেক বেশি খারাপ লাগে। ও তখন বুঝতে পারে জ্যানি ওর জন্য কত কষ্ট করছে, ও ভালো কিছু নিজের জন্য করছে না, সবকিছুই ও মিয়াও এর জন্যই করছে। ওর নিজেরই তো এখন জ্যানির জন্য বোঝা মনে হচ্ছে। মিয়াও স্কুলে আসার পর জানতে পারে ওর রেজাল্ট তো খুব ভালো হয়েছে, আর ও ওই স্কলারশিপও পেয়ে গিয়েছে। ও তো খুব খুশি হয়ে বাসায় যেতে নেয় জ্যানিকে এই নিউজটি দেওয়ার জন্য। কিন্তু তখনই ওর সাথে ওর মায়ের দেখা হয়, যে খুবই লাক্সারিয়াস পোশাক পরে ওর সাথে দেখা করতে এসেছে। ওর মাকে এভাবে দেখে ও একটু অবাক হয়ে যায়। এরপর উনি মিয়াওকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে আর বলে, আমাকে তো পুলিশ অ্যারেস্ট করেছিল, কিন্তু কিছুদিন পর ছেড়ে দেয়। যে টাকাগুলো আমি ঋণ ছিলাম আমি সবই দিয়ে দিয়েছি। আমার এখন যে বয়ফ্রেন্ড সে খুবই রিচ, উনি যে সেক্টরে কাজ করে অ্যাব্রডের স্টুডেন্ট নিয়ে। আসলে আমি তো ভুল করেছিলাম, আমি যদি তোমাকে সাথে নিয়ে যেতাম তাহলে বলো তোমাকে কোথায় রাখতাম। আমি শুধু তোমার জন্যই ফিরে এসেছি, এগুলো ছেড়ে তুমি আমার সাথে চলো, তুমি স্টুডেন্ট হিসেবে খুবই ভালো, আমি তোমাকে অ্যাব্রডে স্টাডি করতে পাঠাবো। মিয়াও তখন বলে, তোমার কি খারাপ লাগছে না তুমি চ্যানিকে কিভাবে ঠকালে, ওর টাকাগুলো কিভাবে নিয়ে গেলে, আমার তো নিজেরই লজ্জা লাগছে, তোমাকে দেখতেও আমার খুব খারাপ লাগছে। তখন ওর মা বলে, আমি জ্যানির সব টাকা দিয়ে দেবো, তুমি চাইলে ওকে আমি এক্সট্রা টাকাও পে করব, কিন্তু একটা শর্তে, তুমি আমার সাথে যাবে। এরপর তো মিয়াওকে বাসার সামনে দিয়ে যায়, যাওয়ার সময় বারবার বলতে থাকে, তোমার ফিউচার খুবই ব্রাইট হবে, তোমার তাড়াতাড়ি ডিসিশন নেওয়া উচিত। তখন আমরা দেখি জ্যানি তো এই কথাগুলো শুনতে পায়। জ্যানি ভাবতে থাকে ও কি ডিসিশন নেবে, ও কি আমাকে ছেড়ে লুকিয়ে চলে যাবে। ও এগুলো নিয়ে ভাবছিল। ওরা যখন একসাথে ডিনার করছিল, মিয়াওকে এত আপসেট দেখে জ্যানি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার। মিয়াও বলে, আজকে আমার মা আমার সাথে দেখা করতে এসেছিল, উনি তোমার টাকা ফেরত দিতে চায়, কিন্তু আমাকে ওনার সাথে করে নিয়ে যেতে চায়। জ্যানি জিজ্ঞেস করে, আচ্ছা উনি কিসে টাকা আমাকে দেবে, আমি তো ইন্টারেস্ট সহ টাকা নেব, তোমাকে আমি কত বছর দেখে রাখলাম, এটা কি সহজ কথা নাকি। আসলে ও এখানে মিয়াওয়ের সাথে রুডলি কথা বলছিল, যাতে করে মিয়াও ওর জন্য খুব ভালো ডিসিশন নেয়, ওর নিজের ক্যারিয়ার চুজ করে। ও চাচ্ছিল মিয়াও এখান থেকে গিয়ে ভালো ফিউচার ক্রিয়েট করুক। আসলে জ্যানি তো মিয়াওয়ের মায়ের বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করেছে, উনি আসলে যে ক্রাইমগুলো করেছে ওগুলো সব ক্লিয়ার হয়েছে। আর ওনার যে বয়ফ্রেন্ড এখন উনি খুবই রিচ, ওর মায়ের সাথেও গেলে এখন ইজিলিও অ্যাব্রড চলে যেতে পারবে, ভালোভাবে পড়াশোনা করতে পারবে, ও ভালো একটা লাইফ লিড করতে পারবে। এরপর তো ও মিয়াওয়ের মায়ের সাথে দেখা করতে আসে। উনি বলে, আমি তোমার সব টাকা দিয়ে দেব, কিন্তু জ্যানি ওনার কাছ থেকে কোনো টাকাই নেবে না। আমার আপনার কোনো টাকার প্রয়োজন নেই, কিন্তু আমি চাই আপনি সবসময় মিয়াওয়ের খেয়াল রাখুন, আর ওর সাথে কখনোই মিথ্যে বলবেন না, ওকে ঠকাবেন না। এগুলো বলি জ্যানি ওখান থেকে চলে আসে। পরদিন তো মিয়াওয়ের মা ওকে শপিং করাতে নিয়ে আসে। শপিং মলে ওদের সাথে জ্যানির দেখা হয়ে যায়। মিয়াওয়ের মা বলে, চলো তোমাকেও ভালো জামা কাপড় কিনে দেই,
এতদিন তুমি তো আমার মেয়ের খেয়াল রেখেছিলে, মনে করো আমার তরফ থেকে ছোট একটা গিফট। জ্যানি বলে আমার এখন আমার কাজে যেতে হবে, এটা বলেও চলে যায়। রাতে মিয়াও যখন বাসা আসে তখন ও জ্যানিকে ফেস করতে পারছিল না। ও দরজার ওপাশ থেকে বলে আমার মা তো আমাকে ওনার সাথে করে নিয়ে যেতে চায়। আমি ডিসিশন নিয়েছি ওনার সাথে আমি চলে যাব। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না, তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। শুধু আমার জন্য তুমি নিজের জীবন রিস্ক নিয়ে ডিস্ট্রিক্ট 7-এ কাজ করছো। আমি চাই না আমার জন্য তুমি নিজের জীবনটা রিস্কে ফেলো। যেগুলো শুনে তো জানি অনেক বেশি স্যাড হয়ে যায়, দুজনই তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আজকের পার্টি এখানেই শেষ করছি। পরের পার্টি কি তোমরা দেখতে চাচ্ছ? দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। সবাই ভালো থেকো, বাই।